সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে রয়েছি আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, নিরাপদ মাতৃত্ব কে না চায়? একজন সুস্থ মা মানেই কিন্তু একজন সুস্থ শিশু তিনি জন্ম দিতে পারেন। দর্শক, আজ আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিরাপদ মাতৃত্বের জন্য গর্ভাবস্থায় কি কি করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার আক্তারুন্নেসা 1962 সালের জানুয়ারি মাসে বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের গাইনি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকলকে। একজন মা যখন প্রথম দিকে পরিকল্পনা করেন যে তিনি কনসিভ করতে চাচ্ছেন, প্রেগনেন্ট হতে চাচ্ছেন, আপনার কাছে আসলে কি টিপস রয়েছে বা কি মেসেজ আপনি দিতে চান আপনার পেশেন্টদেরকে, যে কি কি বিষয় মেনটেন করে তারপরে আসলে কনসিভ করা উচিত? সবাই তো আসে না, তো যারা আমাদের কাছে আসে প্রেগনেন্সির জন্য যে আমি এখন বাচ্চা নিতে চাই, আসেন অনেকেই। তখন আমরা তার হিস্ট্রি নেই, তাকে আমরা দেখি, এক্সামিন করি, তার ব্লাড প্রেশার দেখি, আমরা তার আগে কোনো প্রিভিয়াস কোনো ডিজিজ আছে কিনা সেগুলো আমরা সকল জেনে তখন আমরা কিছু সিম্পল কিছু টেস্ট, তার ডায়াবেটিস আছে কিনা, তার কিডনি ফাংশন, তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কতটুকু আছে, তার রক্তশূন্যতা আছে কিনা, এগুলো দেখে আমরা মোটামুটি একটা আল্ট্রাসোনোগ্রাম হয়তো করাতে পারি। তারপরে প্রেগনেন্সি যারা নিতে চান তার অন্তত আমার মনে হয় 1-2 মাস অথবা 3 মাস আগের থেকে যদি সে ফলিক অ্যাসিড খায়, তার এভরিথিং ইজ নর্মাল, সব কিছু ঠিক থাকার পরেও যখন ফলিক অ্যাসিড সে আগের থেকে খায় সেটা আমরা অ্যাডভাইস করি। তাইলে বাচ্চাটা অনেকগুলো জন্মগত ডিফেক্ট থেকে বাচ্চাটাকে রক্ষা করে। তো সেই জন্য আমরা একটা ফলিক অ্যাসিড শুধু দিই, মানে বাচ্চা তুমি চেষ্টা করো, তো সেভাবে আমরা তাকে উপদেশ দিই। প্রেগনেন্সি যখন হয় তখন আমরা সবসময় কিন্তু নানান রকম ডিজিজ নিয়ে আলোচনা করি, প্রেগনেন্সির নানা রকম জটিলতা নিয়ে আমরা অনেক সমস্যা ফেস করি গর্ভবতী মহিলাদেরকে নিয়ে। তারা অনেকে বুঝে না কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক। তো যখন আমরা প্রেগনেন্সিটাকে আমরা 3 পর্যায়ে ভাগ করি, ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার। প্রথম 3 মাস, মাঝের 3 মাস, শেষের 3 মাস। প্রথম 3 মাস হলো মানে এমন একটা সময় যেটা হলো পিরিয়ড অফ অর্গানোজেনেসিস বলে, সব অর্গানগুলি তখন তৈরি হয়। তো এই সময়ে কিছু রেস্ট্রিকশন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সুন্দরভাবে সব সিস্টেমগুলি বলে দিয়েছে, যেমন বমি হয়, খারাপ লাগে, দুর্বল লাগে, বমি বমি ভাব হয়, খেতে পারে না, এটা একটা সিমটম, নর্মাল সিমটম। যখন পিরিয়ড বন্ধ এই সিমটম নিয়ে আসছে আমরা ভাবি কোয়াইট নর্মাল। অতিরিক্ত হয় সেটা কিন্তু খুব কম, 100 জনের মধ্যে 1-2 জন অতিরিক্ত বমি হয়। নর্মাল 3-4 বার বমি হওয়া, বমি ভাব লাগা, খাবার খেতে না পারা, এটা অনেকগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা আমাদের ওভাবে তৈরি করেছেন যে এই সময় যদি মানুষ বেশি খেত এই প্রথম 3 মাস, তাহলে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি অনেক বেশি হতো। এটা আমার নিজের মানে একটা আমি বুঝতে বুঝতে এতটুকু বুঝেছি। এবং পেশেন্টদেরকে যখন বলি যেটা তোমার নর্মাল সিমটম, তোমার বাচ্চার জন্য ভালো, তখন কিন্তু পেশেন্টরা অরিড হয় না। হ্যাঁ, পেশেন্টরা অত দুশ্চিন্তাও করে না। অনেকের হাজব্যান্ডরা যারা ধরেন কেয়ারিং থাকে বেশি, অথবা পেশেন্ট যারা সচেতন বেশি থাকে, খুব অস্থির হয়ে যায়, আমি তো কিছুই খাচ্ছি না, খেতে পারছি না, আমার বাচ্চা তাইলে কীভাবে পুষ্টি পাবে কোত্থেকে। হ্যাঁ, তো সেই জন্য ওই সময়টা আমি এইভাবেই বলি, ইট ইজ মানে তোমার এটার জন্য খুব একটা ভালো একটা জিনিস, আমরা বুঝছি তুমি প্রেগনেন্ট এবং এটা তোমার জন্য এইভাবে ভালো, এটা একটা সিম্পটম, এটা একটা ন্যাচারাল প্রসেস। এটা জন্য তোমার কোনো ওষুধ লাগবে না। প্রথম 3 মাস আসলে তেমন কোনো ওষুধ লাগে না। এই জন্য যদি তোমার অপশন থাকে, বমির একটা ওষুধ লিখে রাখি, কিন্তু তুমি মনে করবে তোমার বাচ্চার জন্য এটা ভালো, এবং তখন কিন্তু সে আর ওষুধ সহজে খাবে না। হ্যাঁ, তো এটা সব ওষুধেরই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এখন এই সময়টা একটা হলো যে খেতে পারে না, এটা একটা কিন্তু আমি বলবো এটা কোয়াইট নর্মাল, একদম খুবই স্বাভাবিক একটা জিনিস। এবং সেটা যে সবাই হাজব্যান্ডরা অস্থির হয়ে যায়, ওয়াইফ খেতে পারছে না, বাচ্চার কি হবে। তো সেটা অনেকের ধরেন প্রথম 3 মাস 3-4 কেজি ওজন কমে যায় অনেকেরই। তো এতটা মানে ভয় পেয়ে যায় ওরা। হ্যাঁ, তো একটা হলো এটা। আর একটা যেমন দুর্বল লাগে,
দুর্বল লাগে, এই দুর্বলতাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? সেটাও হরমোনাল কারণে, যে প্রেগনেন্সির প্রথম 3 মাস যে হরমোনটা তৈরি হচ্ছে, পরের 3 মাস থেকে কিন্তু হরমোনের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই দুর্বলতাটাকে আল্লাহ তাআলা ওইভাবেই করে রাখছে। মানুষ, এই বাচ্চাটা যখন বসে তখন খুব আলতোভাবে বসে বাচ্চা ইউটেরাসের ভিতরে। তো তখন যদি মানুষ প্রেগনেন্সি হয়েছে, আমরা যারা খুব বেশি চায় বাচ্চা, হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে, তারা যদি লাফালাফি শুরু করে খুশিতে এখানে গেলো ওখানে গেলো বেড়ালো, তাহলে কি হতো? বাচ্চাটা নষ্ট হয়ে যেত। কিন্তু অ্যাবর্শন মোটামুটি বিশ্রামে থাকবে, এই সময় নর্মাল সব কাজ করা যাবে, কিন্তু একটু বিশ্রামে থাকবে। আরও কিছু কিছু সিমটম হয়, আমরা সেটা দিয়ে বলি যে তুমি এখন গর্ভবতী হয়েছে, এবং এগুলো তোমার ভালো লক্ষণ, এগুলি খারাপ লক্ষণ। খারাপ লক্ষণ যেগুলি আমাদের ন্যাচারাল, কোনোটাই খারাপ লক্ষণ না। তবে ঔষধের কথা আমি যেটা বলি, যে প্রথম ট্রাইমাস্টারে শুধুই ফলিক অ্যাসিড, আর কিছুটা যেটা বলে যে নিউট্রিয়েন্টস আর মিনারেলস যেগুলি থাকে, এটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে লাগে। আমরা একটা ভিটামিন জাতীয় ওষুধ দিতে পারি, সাথে নিউট্রিয়েন্টস আর মিনারেলস, এগুলি শুধু ফার্স্ট ট্রাইমাস্টারে। আর ধরেন বমির ওষুধ, বমি অ্যান্টিএমেটিক যেটা বলি, বমির ওষুধটাও কিন্তু খুব বেশি খেলে না হয় ভালো। খুব অনেক সমস্যা হলে তখন আমরা ইনজেকশনে দেই, কারণ আমাদের বেনিফিট আর ইয়েটা দেখতে হবে যে কোনটা আমার পেশেন্টের জন্য ভালো। সে যদি বমি করতে করতে তার পটাশিয়াম লেভেল কমে গেল, তাহলে তো আর ক্ষতি হয়ে গেল, তাহলে আমাকে অবশ্যই বমির ওষুধ দিতে হবে। আসলে খাবারের পরিমাণটা থাকবে নর্মাল, মানে এটাতে আমার প্রথম থেকেই যদি আমি বেশি খেয়ে ফেলি, ওই যে ওয়েট গেইন হবে ওর, সেটা কিন্তু আর কমাতে পারবে না, এবং এটা ভালো না, বাচ্চা মা দুজনের জন্য ভালো না। প্রথম ট্রাইমাস্টার, ফার্স্ট ট্রাইমাস্টারে হয়তো 1-2 কেজি এর বেশি না বাড়াই ভালো, এবং সেকেন্ড ট্রাইমাস্টার থেকে ওজনটা বাড়বে, সেটা মাসে কিন্তু 1 কেজি, নট মোর দেন 2 কেজি, এর বেশি হবে না। টোটাল প্রেগনেন্সিতে আমাদের দেশের জন্য ওজন বাড়বে 8 থেকে 12 কেজি। হ্যাঁ, কিন্তু অনেকেই দেখা যায় এমনভাবে খেতে থাকে 5 কেজি 1 মাসে ওজন বেড়ে গেল। হ্যাঁ, তো এটা তো ভালো না। অনেকে দেখা যায় বেশি ওজন বাড়া মানে হয় তার ডায়াবেটিস হতে পারে, অথবা ক্লামশিয়া, পানি এসে যায়, এটা সমস্যাগুলো হয়। তো সেই জন্য আর একটা সিমটম যেটা হয়, সেটা সেকেন্ড ট্রাইমাস্টারে বেশি হয়, যেমন প্রেশারটা কমে যাওয়া। অনেকে বাসায় মাপতে পারে ব্লাড প্রেশার, হাজব্যান্ডরা মাপে, দেখা গেলো পেশেন্টের প্রেশার কম। এমনিতেই আমাদের দেশে মেয়েদের কিন্তু প্রেশার একটু কমই থাকে। হ্যাঁ, আর প্রেগনেন্সির নর্মাল যে মানে যেটা পরিবর্তন, শরীরের শারীরিক যে পরিবর্তনটা হয়, তার মধ্যে অনেকেরই হয় যে ব্লাড প্রেশার কমে যায় নর্মালি। এটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক। প্রেশার কমে যাওয়া উইদাউট লস, ধরেন কোনো ডায়রিয়া হচ্ছে না, অথবা তার বমি হচ্ছে না, কোনো রক্তপাত হচ্ছে না, প্রেশার একটু কম, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। এটা নর্মাল একটা ফিজিওলজি, নর্মাল ফেনোমেনা। তার যদি সেটা ক্ষতি হয়, যদি আমাদেরকে সেই রেঞ্জটা বলতে, আসলে কম বলতে আসলে কতটুকু? আমাদের নর্মাল পার্সন টু পার্সন অনেক ভ্যারি করে। অনেকের 90-50, এটাও কিন্তু আমরা নর্মাল বলি, কারণ ব্লাড প্রেশার কমা ইজ নট এ ডিজিজ। খুব কম নর্মাল প্রেগনেন্সিতে যে হরমোনগুলি তৈরি হয় না, তো পুলিং হয়, ব্লাড সার্কুলেশনে বেশি থাকে। হ্যাঁ, ওই জন্য প্রেশারটা কম থাকে। ওখানে বাচ্চাকে সাপ্লাই দেওয়ার জন্য নর্মাল অনেক ফিজিওলজি চেঞ্জ হয়। আর নর্মালি আমাদের মেয়েদের যেটা দেখি আমরা, প্রেগনেন্সি ছাড়াও একটু ব্লাড প্রেশার অনেকের 90-60, 160, 170, এটা কিন্তু আমরা নর্মাল। ম্যাম, অনেকের গর্ভাবস্থায় প্রেশার কমে যায়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বেড়ে যায়, এবং এটির ক্ষেত্রে দেখা যায় একেবারে ডেলিভারির শেষ মুহূর্তে। আমাদের দেশের মানুষরা না খুব চিন্তিত হয়ে যায়। ব্লাড প্রেশারটা সেকেন্ড ট্রাইমাস্টারে কমে যাওয়াটা খুব স্বাভাবিক। অনেক এরকম হয় যে আগে ব্লাড প্রেশার ওষুধ খেত, ওই সেকেন্ড ট্রাইমাস্টারে এসে তার হাইপারটেনসিভ ড্রাগগুলো বন্ধ করে দিতে হয়, অথবা ডোজ কমিয়ে দিতে হয়। এটা একদম নর্মাল একটা ফেনোমেনা। আবার ধরেন খাওয়াটা, যেমন খাওয়াটা কিছু কিছু হাজব্যান্ড এত কেয়ারিং থাকে, মানে কেই খাওয়াতে হবে সে খেতে হবে। এই কেয়ারিংটা থাকা ভালো, কিন্তু বেশি অতিরিক্ত না। হ্যাঁ, আমি হাজব্যান্ডের এই সবসময় বুঝাই যে ব্লাড প্রেশার আপনি মাপবেন না। আপনি যখন মাপবেন আমি বলবো কখন আপনার মাপতে হবে, অথবা আপনি লোক দিয়ে মাপাবেন। ও যে মান্থলি আসে আমার কাছে, আমি যে মাপি ওইটাই ঠিক আছে, আর কাউকে দিয়ে প্রেশার মাপাতে হবে না। দেন ফার্মেসির লোক প্রেশার মাপে, ওরা ঠিক মতো বুঝে না, ওরা বলে দিল প্রেশার লো, আর সে ইচ্ছা মতো খেতে থাকলো, ইচ্ছা মতো এ করলো, এতে করে পেশেন্টের অনেক ক্ষতি হয়ে যায়। ব্লাড ভলিউম মানুষের চেঞ্জ হয় না, প্রেগনেন্সিতে আরো 40% বেড়ে যায়। আমি যদি আনকনশিয়াস না হই, আমি কনশিয়াস থাকি, আমি অবশ্যই তখন পানি খাবো, লিকুইড খাবো, যে কোনো কিছুকে আমার ব্লাড ভলিউম ঠিক হয়ে যাবে। আমার এক্সট্রা ওই খাওয়ার দরকার নাই। যদি আমার মাথার প্রেগনেন্সিতে মাথা ঘুরে যায় না, সেনকোপ বলে, একটু মাথা ঘুরে পড়ে যায়, ডাক্তাররা যখন অপারেশন করে ইয়াতে ওরা হঠাৎ করে সেনকোপে পড়ে যায়, এটা কিন্তু নট যে ওর ব্লাড ভলিউম কমে গেছে, এটা হলো যে ওর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য ওর একটা মানে গ্র্যাভিটির এগেনস্টে ব্লাডটা চলে গেছে। হ্যাঁ, তো সেই কারণে তো ওই সময়টা একটা
খারাপ লাগে। তো সেটা যে অনেক তখন একটা লিকুইড খাবার পানি খেলে ঠিক হয়ে যায়, কিন্তু এই জন্য যে এত বেশি খেতে হবে তা কিন্তু না। তো সেই জন্য ডায়েটের অ্যাডভাইসটা হলো অতিরিক্ত ভাত খেলে ওজন বাড়ে, ঠিক আছে। এবং যদি দেখবেন যাদের ডায়াবেটিস থাকে ফ্যামিলিতে, তারা ভাত জাতীয় খাবারটা বেশি খেতে পছন্দ করে। আলুটা বোঝে না, আলুটা হলো শর্করাযুক্ত খাবার। আলু ভাত এর বেশি খেয়ে ফেলে, খিদে লাগলেই ভাত খায়, আবার এদিকে মাছ মাংস ডিম দুধ সবই খাচ্ছে, তাইলে তার অনেক ওজনটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ওই যে ওটা হাইপোটেনশন হলো, ওরা কিন্তু স্বাভাবিক, এটার সাথে রিলেটেড না, কিন্তু ওই যে প্রেশার একটু কমে গেছিলো, এটা কিন্তু অন্য কারণে, হ্যাঁ, এটা খাওয়ার জন্য না। হ্যাঁ, তো সেই জন্য ওই দরকার নেই ওই সময় এক্সট্রা কিছু খাবার, পানি খাবে, একটু দুধ খাবে, একটু হরলিক্স খাবে, যথেষ্ট। আর একটা হলো যে ডিম একটা প্রতিদিন খাবে, দুধ খাবে, 1 গ্লাস দুধ অবশ্যই খেতে হয়, মানে ফার্স্ট ট্রাইমাস্টার না, কিন্তু প্রথম 3 মাস না, সেকেন্ড ট্রাইমাস্টার যখন পড়লো, সকালে নাস্তার সাথে একটা ডিম খাওয়া খুবই ভালো। তারপরে রুটি খাবে, সবজি খাবে, 11টার দিকে আমরা বলি আবার কিছু ফ্রুটস খাবে, দুধ খাবে, আবার ভাত খাবে, বিকেলে আবার একটু নাস্তা খাবে। এভাবে আমরা খাবারটা ফার্স্ট ক্লাস প্রোটিন থাকবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস অবশ্যই ডিম খাবে, মাছ খাবে, মুরগি মাংস থাকলে খাবে, ডাল খাবে, আর সালাদ জাতীয় জিনিস খাবে, ভিটামিনসগুলো যাতে আসে, মিনারেলসগুলো যাতে আসে, ফ্রুটস আর ভেজিটেবলস, এই জিনিসগুলো মানুষ খেতে চায় না বেশি। আর আমাদের দেশে মেয়েরা, আমি আবার বলি, মেয়েরা এত বেশি উদাসীন খাবার ব্যাপারে, ওরা না ফুড ভ্যালুটাই বুঝে না। মানে এই যে ডিমটা খেতে পারি না, ভালো লাগে না, বমি আসে, এই ধরনের, আমি খেতেই হবে, এটা তোমার ঔষধ, এটা খেতেই হবে, দুধ খেতেই হবে, মাছ খেতেই হবে, না হয় তোমার বাচ্চাটা সুস্থ হবে না। আসলেই কিন্তু তাই, প্রোটিনটা না খেলে এই বাচ্চা নিয়ে বেশি দৌড়াদৌড়ি, মানে পরে অসুস্থ বাচ্চা বেশি হয়। তো সেই জন্য খাবারের ব্যাপারে আমাদের একটা ব্যালেন্স ডায়েট থাকতে হবে। এই তার মানে এই না কিন্তু এত খেতে হবে, তা কিন্তু না। ও যা খাচ্ছে সেভাবেই খাবে, একটু বেশি। তো সেই জন্য ফলের কথা বলছিলাম আমি। ফলের মধ্যে যেমন আমি বলি হালকা মিষ্টি ফল অথবা টক জাতীয় ফল, এটা বেশি খাও। কিন্তু ধরেন অনেকে কি করে, ভাত খায়, রুটি খায়, সবজি খায়, সাথে খেজুরটা বেশি খায়। খেজুর একটা ফল, আমি ওজনের কারণ বুঝি না, যে 5 কেজি ওজন কীভাবে 1 মাসে বাড়লো। তারপরে খুঁজতে দেখা হলো খেজুর খাচ্ছে, আনার খাচ্ছে, আবার ভাত মাছ তো খাচ্ছেই। আনার আর খেজুর দুইটা জিনিস, যাদের বিশেষ করে ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে, তারা কিন্তু একদম ওয়েট গেইন হয়ে যাবে অনেক বেশি। যাদের ডায়াবেটিস ফ্যামিলিতে, তাদের ডায়াবেটিস থাকে, তাদের কিন্তু ওতে অনেক ওজন এবং ডায়াবেটিস হয়ে যায় এই ধরনের খাবার বেশি খেলে। অনেকে ভাবে কি যে ফল খেলে বোধহয়, ফলের মিষ্টিটা কিন্তু মিষ্টি না। হ্যাঁ, ধরুন আম খেলে মানুষের ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যায়। ম্যাম, খাবারের বিষয়ে আরও অনেক কিছু আমার জানার আছে, তবে সেটি জানবো তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অনেকের ধারণা হচ্ছে যখনই একটা মা প্রেগনেন্ট হন তখনই তার বাড়তি খাবার শুরু। আসলে কিন্তু তা না। প্রথম 3 মাসে একজন গর্ভবতীর শরীরের খাবারের চাহিদা বাড়তির প্রয়োজন হয় না, তখন কিন্তু সে স্বাভাবিক খাবারই খেতে পারে। কিন্তু যখনই তার প্রেগন্যান্সি 4 মাস শুরু হলো, তখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ধাপ অনুযায়ী খাবারের পরিমাণ, বিভিন্ন ধরনের পুষ্টি অনুযায়ী ওই পুষ্টি জাতীয় খাবার প্রচুর দরকার হয়। এটা ওই মায়ের শরীরের অবস্থা, তার গর্ভে কয়টা সন্তান, কারো একটা থাকতে পারে, কারো টুইন বেবি হতে পারে, এবং তার অন্য কোনো কমপ্লিকেশন আছে কি না, যেমন কারো প্রেগন্যান্সি ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু খাবারের চাহিদা ঠিক করা হয়। তবে সাধারণ ক্ষেত্রে প্রতিটা মায়ের প্রি প্রেগন্যান্সি ওয়েট থেকে বাচ্চা যখন জন্ম নেবে সেই পর্যন্ত যদি প্রি প্রেগন্যান্সিতে মায়ের ওয়েট ঠিক থাকে, তাহলে 12 থেকে 14 কেজি ওজন বাড়াতে হবে। এবং যদি প্রি প্রেগন্যান্সিতে ওভারওয়েট থাকে, তাহলে 7 থেকে 10 কেজি। এবং যাদের প্রি প্রেগন্যান্সিতে আন্ডার ওয়েট থাকে, তাদের ক্ষেত্রে 14 থেকে 15-16 কেজিও ওজন বাড়াতে হতে পারে। কিন্তু আমাদের দেশের ভুল প্র্যাকটিসের কারণে প্রথম 3 মাসেই কিন্তু মায়ের ওয়েট অনেক বেড়ে যায়, তখন মায়ের অ্যাপেটাইট বেড়ে যায়। তখন কি হয়, মায়ের নিজের শরীরের চাহিদার কারণেই খাবারের পরিমাণ অনেক প্রয়োজন হয়। এটাতে ক্ষতি কি হয়, মা অনেক ওজন বেড়ে যায়, কিন্তু বাচ্চা তার চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না। তখন মা ঠিকই হয়তো 20-25 কেজি ওজন নিয়ে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে, মায়ের ওজন 20-25 কেজি হয়ে যায়, কিন্তু বেবি হয়ে যায় আন্ডারওয়েট। এই কারণে গর্ভাবস্থায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, এগুলোর চাহিদা যেমন পূরণ করা উচিত, মায়ের দৈনন্দিন রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবারের পুষ্টি যতটুকু দরকার, উইকস অনুযায়ী, মাস অনুযায়ী, সেভাবে খাবারের নিয়মটা, পরিমাণটা বাড়াতে হবে, এবং এটা প্ল্যান।
ম্যাম, নিরাপদ মাতৃত্বের জন্য গর্ভাবস্থায় কি কি ফলগুলো আসলে অ্যাভয়েড করা উচিত? অনেকেই প্রেগনেন্সির সময়টাতে অ্যাসিডিটি কমানোর জন্য অনেক ধরনের অমিপ্রাজল টাইপের ওষুধ খেয়ে থাকে। প্রথম 3 মাস পেঁপেটা অত বেশি না, কিন্তু অল্প অল্প খেলে কোনো সমস্যা না। গাজরটা বিশেষ করে বলি, গাজরে অনেক করে কি লাল রঙের, তো অনেকে একদম জুস এক গ্লাস খেয়ে ফেলে, ভাবে বাচ্চা ফর্সা হবে না, কি চিন্তা করে, তো ওইটা কিন্তু একটু ক্ষতি। ওইটাকে বিটা ক্যারো থাকে, ওটাতে বাচ্চার একটা কনজেনিটাল অ্যানোমালি করে। আর আনারস অত বেশি না, অল্প স্বল্প খেলে এগুলোতে তেমন কোনো ক্ষতি হয় না। পেঁপেও তাই, অত বেশি ক্ষতি হয় না। আর একটা সালাদে যদি সে গাজর খায় তাতে কোনো অসুবিধা না, হয় না। এগুলো একটু একটু খেতে পারে, ওটা সমস্যা না। হ্যাঁ, অ্যাসিডিটি নিয়ে আমাদের দেশে আজকাল যেটা ছোট ছোট মেয়েগুলো অনেক অনিয়ম করে বিয়ের আগের থেকে, এবং ওদের অনেক অ্যাসিডিটি, এবং অনেক মেয়েরা এখন থেকে ঔষধ খাচ্ছে অ্যাসিডিটির জন্য। যে অ্যাসিডিটির ওষুধটা কিন্তু নট 100% সেফ। আমরা একসময় নিউসেপ্টিনার এই ধরনের ওষুধ, রেনিটিডিন অনেক লিখি সব অ্যাসিডিটির ওষুধ যখন আসলো সবাই। 30 বছর পর এটা কিন্তু প্রমাণিত হলো, কারণ ওটা খাদ্যনালীর ক্যান্সার করে। নিয়ম মানতে হবে, নিয়ম মেপে খাবার খেতে হবে। অ্যাসিডিটি করা যাবে না, না খেয়ে বাসা থেকে বের হয়ে যায়, স্কুল কলেজে যায়, চলে যায়, তারপর উল্টাপাল্টা সিঙ্গারা সমস্যা খেয়ে অ্যাসিডিটি, বিয়ের পরে আরও অ্যাসিডিটি, তারপর মনে করি ওষুধ খাওয়া। এবং এই ঔষধ বি ক্যাটাগরি ওষুধ যেগুলো বলে 100% নট সেফ। আমি প্রতিদিনই সেই ওষুধগুলো খেতে থাকি, বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে কোনো ঔষধই কিন্তু আমরা খাবো না, মানে ওইরকমভাবে কথায় কথায় আমরা। আবার শুধু আমরা না, মানে শুধু প্রেগনেন্সি না, কারোই এত অ্যাসিডিটি ওষুধ খেতে হয় না। 30 বছর পর যেটা আমরা ম্যালিগনেসি হবে না আমার স্টোমাকে, আমার জিআই ট্র্যাক্টে, এখন থেকে বলতে পারবো না। এখানে এরকম কোনো ট্রায়াল নাই, কিন্তু প্রেগনেন্সির উপরে কোনো ট্রায়াল নাই। বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি হতে বেশি দিন লাগে না। হ্যাঁ ম্যাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ইউরোপ আমেরিকার থেকে আমাদের এই অঞ্চলে মুখের ক্যান্সার অনেক বেশি। যেমন ইউরোপে আমেরিকার পরিসংখ্যান হচ্ছে একজন মানুষের শরীরে যত রকমের ক্যান্সার হতে পারে তার পরিসংখ্যানে দেখা যায় যে মুখের ক্যান্সারের রেট শতকরা 3 থেকে 5 ভাগের বেশি না। কিন্তু আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের যে পরিসংখ্যান, বিভিন্ন গবেষণায় বিভিন্ন রকমের পরিসংখ্যান আসছে, কিন্তু তার সংখ্যাটা 17%-এর নিচে কোনোটাই আসে নাই। কোনো কোটায় 22%, 25% আসছে। তাই অ্যাভারেজ ধরা যায় যে ধরেন সমস্ত শরীরে যত রকমের ক্যান্সার হয় তার শতকরা অ্যাভারেজ 20%। পুরুষদের ক্যান্সারের মধ্যে লাং ক্যান্সার সবচেয়ে বেশি, নারীদের ক্যান্সারের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার সবচেয়ে বেশি। মুখের ক্যান্সারটা উভয়ের ক্ষেত্রে মিলে এটা 3rd বা 4th পজিশনে এরকমই ওঠানামা করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।